হ্যালো, কে একজন আসুক তারপরে কথা শুরু করব। ওকে, আচ্ছা কথা শুরু করি। সবাইকে রমজানের শুভেচ্ছা। ঈদ আমার খুব পছন্দ। ঈদের মধ্যে আমার পছন্দের ঈদ হচ্ছে কুরবানির ঈদ। আমি রোজার ঈদ খুব একটা পছন্দ করি না। রোজার ঈদ পছন্দ না করার কারণ আছে, সেটা হচ্ছে রোজার ঈদটা আমার কাছে অনেক বেশি আমার ব্রেইনটা একটু ডিফারেন্ট সব মানুষের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে আমার ব্রেইনটা একটু ডিফারেন্ট। আমার মতো ব্রেইনের মানুষদেরকে অনেকে নিউরোডাইভার্জেন্ট বলে। এডিএইচডি, অটিস্টিক ট্রেট, এই ধরনের বিষয়গুলো আমার মধ্যে আছে। যে জিনিসগুলো আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে নূর এ আলম সিদ্দিকী আমার সাথে জয়েন করছে, উনি বলছে শুরু করুন। আচ্ছা, আমি শুরু করতেছি। রোজা এবং কুরবানির ঈদ, এই দুটোর মধ্যে কোনটা আমার কাছে ভালো লাগে? আমার কাছে ভালো লাগে কুরবানির ঈদ। রোজার ঈদ ভালো লাগে না। এটার কারণ হচ্ছে আমি নিউরোডাইভার্জেন্ট মানুষ, আমার এডিএইচডি তো একেবারে ওয়েল ডায়াগনোসড, আর এএসডি নিয়ে কনফিউশন আছে। তো ওই ধরনের আমার মতো ব্রেনের মানুষে, আমরা যারা একটু কেওয়াটিক ব্রেনের অধিকারী বা উলটপালট ব্রেনের অধিকারী, আমরা খুব ভালো ফাংশন করি যখন সবকিছু সার্টেন এবং স্টেবল থাকে। আমি আনস্টেবিলিটি, আনসার্টেনটি ইট স্কেয়ার্স দ্য হেল আউট অফ মি, এবং রুটিনের ডিভিয়েশন। তো রোজার ঈদের আগে যে রোজার সময়টা এক মাসের যে রুটিনের যে 12টা বাজে, আমার লাইফস্টাইলের যে 12টা বাজতো, এবং আমি ঠিক বুঝে উঠতে পারতাম না যে কখন কি হইতেছে। আমি নিজে খুব একটা যে ওইভাবে রোজা রাখা টাইপের মানুষ তা না, আমি মাঝে মধ্যে ফাস্টিং করি। আমি তো আসলে ওভাবে স্টঞ্জ কোনো বিলিভার না। তো আমার ফাস্টিং, সত্যি কথা বলতে ফাস্টিং না, আমি অনেক ধরনের স্পিরিচুয়াল রিচুয়াল প্র্যাকটিস করি। একটার মধ্যে ঘুম থেকে উঠি যেটা করি, পজিটিভ অ্যাফার্মেশনগুলো, কিছু পজিটিভ অ্যাফার্মেশন খাতার মধ্যে লিখি, তারপরে সেটা জোরে জোরে পড়ি। তো কিংবা একটা হরোস্কোপ দেখি যে আজকে আমার দিনটা কেমন যাবে। আমি এগুলোতে একদমই বিশ্বাস করি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ধরনের রিচুয়ালগুলো ব্রেনের জন্য ভালো। ডক্টর হুবারম্যান বলে একজন নিউরো সায়েন্টিস্ট আছে, আমি ওনার ভিডিও ফর আ লং টাইম আমি দেখছি, এবং হুবারম্যান এই ধরনের রিচুয়াল, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, ব্রিদিং এক্সারসাইজ, গ্রাউন্ডিং টেকনিক, এগুলোর কথা বারবার বলে ব্রেন ভালো রাখার জন্য। তো এই ব্রেন ভালো রাখার উদ্দেশ্যে দেখা যায় যে আমি ব্রিদিং এক্সারসাইজ, অ্যাফার্মেশন, গ্রাউন্ডিং টেকনিক, এগুলো দেখা যায় যে প্রাত্যহিকই 2 বা 3টা টেকনিক বা মিনিমাম একটা টেকনিক প্র্যাকটিস করতে হয়। এবং লাইফ অনেক হাই স্ট্রেস বিদেশে। সৌহার্দ ইকবাল ভাইয়া, থ্যাংকস ফর জয়নিং মি। ভাইয়া বলছে হাই, আমি আপনাকে হাই ব্যাক করলাম এবং একটা ওয়েভ দিলাম। তো বিদেশের লাইফ, যারা বিদেশে থাকে, আমাদের লাইফ নিয়ে অনেকের ধারণা হচ্ছে আমরা এখানে যাই, আকাশে বাতাসে ডলার উড়ে, তারপর খাচাং খাচাং করে আমরা ডলার ধরি। বিষয়টা এরকম কিচ্ছু না। এখানে লাইফটা খুবই হাই স্ট্রেস। বাংলাদেশের জীবনটা অনেক ক্যাজুয়াল, অনেক আরামের। বাসায় মানুষজন থাকে, আমাদের সোশ্যাল সিস্টেমটা অনেকখানি আরামপ্রিয় মানুষদের জন্য তৈরি, যেখানে একটা লোক হচ্ছে ঘরে প্রোভাইড করে। এগুলো খুবই ভালো। ঘুম থেকে উঠে এক্সারসাইজ আমাকে করতেই হয়। আমি স্ট্রেচ মাস্ট করবো, আমার আর্থ্রাইটিস আছে। আমি যদি স্ট্রেচ না করি বা লো ইন্টেন্সিটি, লো ইম্প্যাক্ট এক্সারসাইজ না করি, সারাদিন বডি স্টিফ থাকে, খুবই স্টিফ থাকে। দেখা যায় যে কাজই করতে পারতেছি না। তো ওটা করতে হয়। ওইভাবে কোনো হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আমি করি না। আমি যেটা করি, কিছুক্ষণ ট্রেডমিলে হাঁটি আর কিছুক্ষণ স্ট্রেচিং করি, দ্যাটস ইট।
হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আমি পুল অফও করতে পারবো না, এবং 20 মিনিটের বেশি এক্সারসাইজ আমি করতে পারবো না। ওটা জাস্ট আমার বডি অ্যাক্টিভ করা ওইটুকু এক্সারসাইজ দিয়ে। তো এই রিচুয়ালগুলোর মধ্যে আমি সবসময় থাকি। তার মধ্যে একটা রিচুয়ালকে আমি অনেক বেশি প্রায়োরিটি দিই। হিন্দুদের একটা রিচুয়াল আছে, আমি একটা মহিলাকে দেখতাম, আমাদের পাশে বাড়িওয়ালা ছিল, অস্ট্রেলিয়ায় যখন ছিলাম তখন উনি আমার বাড়িওয়ালা ছিল। সেটা হচ্ছে সপ্তাহে একদিন উনি কারোর সাথে কোনো কথা বলতো না, একদম চুপ। তো এই চুপ থাকার বিষয়টা পরে যে হচ্ছে বিভিন্ন জায়গায় খুঁজে টুজে দেখলাম যে এই ধরনের রিচুয়ালগুলো, যে সপ্তাহে কারোর সাথে কথা বলবো না বা আমি আগামী 10 ঘন্টা কোনো কিছু খাবো না, এই রিচুয়ালগুলো, এগুলো না আসলে সেলফ কন্ট্রোল বিল্ড করতে হেল্প করে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, রোজার একটা ইউটিলিটি হচ্ছে, রোজা যদি মানে প্রপারলি রাখা যায়, ওই ব্লাড সুগার ব্লাড প্রেশারকে ড্রপ না করায়। ব্লাড সুগার আমার মনে হয় যে যাদের বয়স অ্যাটলিস্ট 30 পার হয়েছে তাদের ব্লাড সুগার আমার মনে হয় প্রতি 6 ঘন্টা একেবারে মিনিমাম প্রতি 3-4 ঘন্টায় ড্রপ করে। এটা একেবারে মানে এটা মানে প্রকৃতির নিয়ম। হয়তো 20 বছর 25 বছরের যারা, তাদের ব্লাড সুগারটা স্টেডি থাকে থ্রু আউট দ্য ডে, কিন্তু 30 এর পরে এটা খারাপ হইতে থাকে, প্রতি 4 ঘন্টায় সুগার ড্রপ, 4 ঘন্টায় সুগার ড্রপ। আমি 4 ঘন্টা মনে হয় এটাই হবে, 4 ঘন্টার মধ্যে সুগার ড্রপ। তো আমাদের আসলে 30 পরে খাওয়ার সিস্টেমটা হচ্ছে অল্প অল্প করে সারাদিনে 4 থেকে 5 বার খাওয়া। সেক্ষেত্রে যেটা হয় যে ওই ব্লাড সুগারটা স্টেডি থাকে থ্রু আউট দ্য ডে। তো মৌরিতা আপু আমাকে জিজ্ঞেস করতেছিল যে উনি এই রোজার মধ্যে খাবার নিয়ে কি করবে। আমি আসলে এনার্জি ক্রাইসিসে ভুগে মানে আমার একটু ফ্যাটিগের, একটু না, আমার খুব ডেডলি ফ্যাটিগের সমস্যা আছে। আর্থ্রাইটিসের সমস্যাগুলো না ফ্যাটিগের সাথে একটা প্যাকেজ থাকে আর কি। আপনার যদি আর্থ্রাইটিস থাকবে, আপনার ফ্যাটিগ থাকবে, এবং এই ফ্যাটিগ আমাকে রিসেন্টলি খুবই ডিপ্রেস বানায় ছাড়ছে। তো এই ফ্যাটিগ ম্যানেজ করার নিয়ে আমি মোটামুটি প্রো। আমি স্কুলে যখন খাবার নিয়ে যাই, নর্মালি বাসা থেকে সেরকম রান্না টান্না করে স্কুলে খাবার নেই না। আমাদের আমেরিকাতে ইউনিভার্সিটিকে আমরা স্কুল বলি, ওটা চলে আসতেছে। এটা কোনো মানে ইনফ্যান্টিলাইজ করা না, এখানে আমরা গ্র্যাড স্কুল বলা হয়, ইউনিভার্সিটিকে গ্র্যাড স্কুল। তো স্কুলে যখন যাই তখন একটা আপেল অথবা একটা নাশপাতি, একটা ডার্ক চকলেট, আর 1 মুঠা বা 2 মুঠা বাদাম। আমি সাধারণত যেটা নিই সেটা হচ্ছে কাজু বাদাম, কারণ আমার ক্ষেত্রে চীনা বাদাম তো এখানে না, এখানে আছে পিনাটস আমার জন্য খুবই অ্যাসিডিটি ফর্ম করে। আমি শুধুমাত্র আমন্ড মানে কাঠবাদাম আর কাজু বাদাম এই দুটো খেতে পারি, এই দুটো আমার জন্য নন অ্যাসিডিক। কিন্তু পিনাট আমি খেতে পারি না, আমার গলা টলা সব জ্বলে যায়। তো এটাই আমার খাবার থাকে। তো আমি দেখা যায় যে স্কুলে অনেক লম্বা সময় থাকে, আমি সাধারণত দেখা যায় যে 8টা-9টার দিকে যাই আর ফেরত আসি হচ্ছে 6টা-7টার দিকে। সো লম্বা সময় থাকা হয়। ওই লম্বা সময় যেটা করা হয় যে ওই কাজু বাদামটা আর চকলেটটা আর আপেলটা 2 বার খাই। 2টো আপেল থাকে, একটা বড় চকলেট থাকে, ওটা ভাগ করে 2 বার খাই, আর 2 মুঠো কাজু বাদাম, দ্যাটস ইট। আর সাথে আমি যেটা রাখি সেটা হচ্ছে খুব ভালো একটা পিঙ্ক সল্ট, একটা হিমালয়ান সল্ট। হিমালয়ান সল্টটা ইলেকট্রোলাইট বা ঘামের সাথে আমাদের ডিহাইড্রেশন, গরমকালে হোক শীতকালে হোক, ডিহাইড্রেশন ইজ আ থিং, এটা আমাদের হয়। এবং ডিহাইড্রেশনটা যখন হয় তখন আমরা এমনি ফ্যাটিক ফিল করি, আমাদের বডি থেকে ইউরিনের কারণে বা ঘামের কারণে, বা আমি যে ওয়েদারে থাকি এটা আসলে ইনভার্স ঘাম, এত শুষ্ক, মানে বাইরে যখন এত ঠান্ডা থাকে হাঁটতে গেলে আমার মনে হয় চামড়া থেকে পানি টাইনে টাইনে নিয়ে যেতেছে। তো এই ধরনের কারণে যেটা হয় কি, আমাদের বডি থেকে পানি এবং লবণ বের হয়ে যায়। ওই জন্য যেটা হয় যে সারাদিনে এই আপেল, চকলেট এবং বাদামের সাথে সাথে আমি বলবো যে খুব ভালো একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাবেন। এবং ইলেকট্রোলাইট বলতে যেটার মধ্যে ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, সব আছে। আপনারা শুধু যেটা খান খাবারের লবণ, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। শুধু সোডিয়াম ক্লোরাইড খেলে যেটা সমস্যা হয় আমরা অনেকেই জানি না, আমরা শুধু জানি যে সোডিয়াম ক্লোরাইড খাইলে ব্লাড প্রেশার বাড়ে, এই নলেজটা সবার আছে। ব্লাড প্রেশারে তেমন আহামরি কোনো সমস্যা হয় না, কিন্তু সোডিয়াম খাইলে যেটা হয় যে অন্য ট্রেস মিনারেল যেগুলো আছে
পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ডিপ্লিট করতে থাকে শুধু সোডিয়াম খাইলে। তার মানে আপনার বডিতে শুধুমাত্র সোডিয়ামের মাত্রা বাড়তেছে, কিন্তু পটাশিয়ামের মাত্রা কমতেছে, ম্যাগনেসিয়ামের মাত্রা কমতেছে, কপার, জিঙ্ক এগুলো সব ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহলে যেটা করতে হবে, আমাদের একটা ব্যালেন্সড ইলেকট্রোলাইট খাইতে হবে, যেটার মধ্যে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে। সেটার জন্য খুব ভালো একটা সোর্স হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। এই ধরনের যে খনিজ লবণগুলো, সেগুলোর মধ্যে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, মানে সমস্ত মিনারেলসগুলো থাকে। এবং এই মিনারেলগুলো দিয়ে অন্তত 2 থেকে 3 বার সারা দিনে আর সারা রাতে, দিনে 3 বার, রাতে 2 বার অল্প অল্প করে হলো এই মিনারেলগুলো বডিতে রিপ্লেনিশ করবেন। চকলেট, আমন্ড, বাদাম, এটার পাশাপাশি ফ্যাটিক ক্র্যাশ অনেক কমে যায়। এভাবে আমি খেয়াল করছি যে আমি তো আসলে খুব ফ্যাটিক নিয়ে ডিল করি, এটাই হচ্ছে আমার রেজিম, বিসাইডস আমার হিউজ রেজিমেন অফ সাপ্লিমেন্টস, এটা হচ্ছে আমার ডায়েট। তো লেটলি দেখা যাচ্ছে যে আমি মনে হয় লাস্ট একটা লাইভে বলছি, আপনাদের কারো জানার কথা না, তার আমি রিপিট করতেছি। আমার একটা মিস্ট্রি জ্বর আসছিল, সেই জ্বরটা বের হয়েছে। সেটা হচ্ছে আমার লিভার ইনফ্লেমড হয়ে গেছিল, কোনো হেপাটাইটিস ভাইরাসের কারণে না। ইনফ্লেম লিভারকে হেপাটাইটিস বলে, বাট কোনো ভাইরাসের জন্য না। যেটা হয়েছিল যে আমি প্রচুর ওই বাতের ওষুধ যেগুলো হয়, এগুলোকে বলা হয় DMRD, ডিজিজ মডিফাইং রিউমেটয়েড ড্রাগস, আর হচ্ছে NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এগুলো এত বেশি খাইছি যে আমার লিভার টক্সিনে ওভারলোড হয়ে ইনফ্লেমড হয়ে গেছে, যেটার কারণে হয়েছে আমার একটা জ্বর আসতো। তো সেটার জন্য ডক্টর যেটা বলছে যে আপনি এই ওষুধগুলো 1 সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ রাখেন। 1 সপ্তাহ বন্ধ রাখলে আপনার বডি ন্যাচারালি রিকভার করবে, আবার শুরু করতে পারবেন। তো আমি বন্ধ রাখছি 1 সপ্তাহ, ডাক্তারের কথা শুনে। কিন্তু 1 সপ্তাহ বন্ধ রাখার কারণে যেটা হয়েছে, আমার প্রচুর ব্যথা হয়েছে, প্রচুর খারাপ লাগছে, আমার কাজ হয়ে গেছে, পিছায় পড়ছে। এই কাজ পিছানোর কারণে যেটা হইতেছে, মানে এই বিদেশের জীবনের আরেকটা জিনিস হচ্ছে, স্পেশালি একাডেমিয়ার লাইফটা, গ্র্যাড স্কুল বা একাডেমিয়াতে যারা আছে তারা জানে যে একবার কাজ পিছায় গেলে, এটাকে মানে 1 সপ্তাহের একটা গ্যাপ পড়ে গেলে পুরাপুরি নাকে মুখে জীবন, ওভারওয়েলমড। এই সারা দিন কাজ করো, এই খাতা দেখো, এই গ্রেডিং করো, এই পড়াশোনা করো, এই প্রজেক্ট বানাও, এই হোমওয়ার্ক করো, মানে সব মিলে না আমার না পুরো নাকে মুখে অবস্থা যেতেছে। এই নাকে মুখের জন্য না আমি না খুবই ডিপ্রেসড হয়ে আছি কয়েকটা দিন ধরে, যে না আমি পারতেছি না, মনে হইতেছে যে ওভারলোডেড হয়ে আছি, নাকে মুখে সবকিছু হইতেছে। তো আশা করি রোজা রাখেন বা নাই রাখেন, যারা আপনারা রোজা রাখতে চান তারা প্লিজ অন্তত ইফতারের সময় এবং সেহরির সময় ইলেকট্রোলাইট খান। আবারও বলতেছি, যারা রোজা রাখতে চান তারা ইফতারের সময় এবং সেহরির সময় ইলেকট্রোলাইট খান। অ্যান্ড রোজার যে মাসটা, 1 মাসটা যেটা হয় যে আমার মানে যে রুটিনের বিচ্যুতি, যেটা এটা আমাকে খুবই অ্যানয় করে, একদমই ভালো লাগে না। দেশে থাকতে আমার একটা রুটিনের অংশ ছিল যে আমি বাইরে একা হাঁটতে যেতাম, কোন একটা রেস্টুরেন্টে বসে হয়তো একটা স্যুপ খাইতাম কিংবা একটা কফি খাইতাম, এরকম কিছু একটা খাইতাম। স্যুপটা অনেক বেশি খাওয়া হইতো। আইদার আমার মানে খুবই উইয়ার্ডলি আমার বাংলাদেশের থাই স্যুপ ভালো লাগে না। আমি টমিয়াম স্যুপটা পছন্দ করি, কিন্তু থাই স্যুপটা এত বেশি মিষ্টি লাগে, মানে আমার খুব বেশি মিষ্টি স্যুপ ভাল লাগে না। থাই স্যুপ একমাত্র বুমার্স নামে একটা ক্যাফে ছিল ধানমন্ডিতে, ওইটার যে মিষ্টিটা আমার কাছে মনে হয়েছে যে ওই মিষ্টিটা ঠিক আছে, মানে কড়াট ক্যাটকেটা যে মিষ্টি, ওই ফ্রুট জুসের মতো, ওই রকম জুসের থেকেও মিষ্টি হয় মাঝে মধ্যে থাই স্যুপগুলো। ওই মিষ্টি, এত ওভারলি মিষ্টি থাই স্যুপ ভালো লাগে না। তো আমার পার্সোনালি পছন্দ হচ্ছে থাই টমিয়াম স্যুপ যেটা। আর থাই স্যুপের মধ্যে বুমার্সের একটা থাই স্যুপ ছিল, যেটা খুব একটা ওভারলি মিষ্টি না, ওটা ভালো লাগতো। আর ন্যাচারালি আই ওয়াজ গ্র্যাভিটেটিং টুয়ার্ডস কর্ন স্যুপটা খুব ভালো লাগতো। আমি বাইরে যেতাম, বাইরে যে বসে আমি একটা কর্ন স্যুপ খাইতাম বা হয়তো একটা আইস টি খাইতাম, কিছু একটা খাইতাম। আইস টি ইসেরটা খুব ভালো ছিল, আমেরিকান বার্গারটাও খুব মজা। তো ওটা খেয়ে বাসায় আসতাম। এই রোজার মাসে সব বন্ধ, একমাত্র আমেরিকান বার্গার খোলা। এই জন্য আমেরিকান বার্গার আমার ফেভারিট রেস্টুরেন্ট। আমেরিকান বার্গার ছাড়া বাকি সব রেস্টুরেন্ট বন্ধ। কোথাও যে একটু বসবো, কোথাও যে একটু হাঁটবো, আমার তো যে বডি সবসময় খুব অ্যাক্টিভ রাখতে হয়, ইসের কারণে, আর্থ্রাইটিসের কারণে হাঁটতে হয়। তো ওই অ্যাক্টিভ রেখে দেখা যেত, এটা আমার এন্টারটেনমেন্টের মধ্যে ছিল। এটা হইতোই না, সব রেস্টুরেন্ট বন্ধ, মেজাজটা হয়ে যেত খারাপ। এটা একটা গেল। আর হচ্ছে ব্লাড সুগার, আমি আপনাদেরকে যেটা বলছি এটা মাথায় রাখেন, 30-এর পরে প্রতি 4 ঘন্টা পর হচ্ছিল গিয়ে ব্লাড সুগার
ডিপ হইতে থাকে। এই ব্লাড সুগার ডিপ হলে কি হয়, আপনার উইক লাগবে ডেফিনেটলি, আপনার ইরিটেবিলিটি বাড়বে, আপনি খুবই খিটখিটা মেজাজের হয়ে যাবেন, আপনার সামনে যাকে দেখবেন তারে ধরে মারতে ইচ্ছা করবে। সো এইটা একটা খুব কমন ফেনোমেনা রোজার মাসে, যেটা আমি নোটিস করতাম, এটা আমি একা নোটিস করছি কিনা জানি না, সেটা হচ্ছে মানুষের মধ্যে অ্যাঙ্গার, আউটরেজ, ইরিটেবিলিটি অনেক বেড়ে যেত, অনেক। স্পেশালি বসুন্ধরা সিটিতে আমি যখন যাইতাম ইফতারের আগ দিয়ে, বসুন্ধরা সিটিতে দেখতাম যে প্রত্যেকটা কর্মচারীদের বিহেভিয়ার খুব খারাপ। যদি কোন একটা জিনিস দেখতে যেতাম, হয়তো ইফতারের আগে তো তারা দোকান বন্ধ করবে 30 মিনিট আগে, তারা 40 মিনিট আগে থেকে মানে কেমন জানি খুব ইরিটেবল আচরণ করতো, সারাক্ষণ খিটখিট খিটখিট। তো ওই খিটখিটা আচরণটা না আমার খুব একটা ভালো লাগতো না, এবং এই যে একটা পুরা অস্থিতিশীল একটা অবস্থা যাইতো, পুরো রোজার মাসটা আমার কাছে খুবই আনস্টেবল একটা মোমেন্ট লাগে, যেখানে খাওয়ার কোনো ঠিক নাই, রুটিন কি হইতেছে জানি না, একবেলা কিছু নাই, কোনো খাবার বাসায়ও নাই, একেবারে সন্ধ্যাবেলা হলে ভাজাভুজি দিয়ে, মানে সবকিছু খুব আনপ্রেডিক্টেবল, মানে খুব ক্যাওয়াটিক। সো আমার কাছে রোজার ঈদটা কখনো খুব একটা ভালো লাগে নাই, বিকজ অফ আমি হয়তো এমনভাবে স্ট্রাকচার যে আমার স্টেবল সবকিছু ভালো লাগে। কিন্তু কোরবানির ঈদটা খুব ভালো লাগতো, যে না কোনো ক্যাওয়াস নেই, কিচ্ছু নেই, 1 মাসের কোনো প্যারা নেই, আসছে গরু আনছে, জবাই দিছে, শেষ, গরিব মানুষদের কাছে মাংস টাংস দিচ্ছে। আমার পার্সোনালি নেহারি রাঁধতে খুব ভালো লাগে, আমার পার্সোনালি কালাভুনা রাঁধতে খুব ভালো লাগে। আমি খাই বা না খাই, কিন্তু আমার রাঁধতে ভালো লাগে। সবসময় যে রাধার মানে খাওয়ার জন্য রাঁধি সেরকম কিছু না, অন্যদের জন্য রাঁধি, কিন্তু ভালো লাগে। তো ওই নেহারি কালাভুনা হাবিজাবি হয়, লো স্ট্রেস, 3 দিনের মধ্যে যা প্যারা সব শেষ আমার জন্য। মানে আমি হচ্ছে কুরবানি গার্ল আর কি, হেভি মেটাল একটা ভাইব আছে। তো আমি জানি মোস্ট অফ দ্য মানুষ আমার সাথে এখানে অ্যাগ্রি করবে না, মানুষজন ম্যাক্সিমামই রোজার ঈদ বেশি পছন্দ করে, আমার কাছে কুরবানির ঈদ বেশি ভালো লাগে। তো এটা গেল ঈদের গল্প। এখন আসি সিগারেট খাওয়া নিয়ে। আজকে তো আমাদের এখন হচ্ছে হট টপিক মেয়েদের সিগারেট খাওয়া, এবং এই ঘটনাটা আমি আপনাদেরকে এখন একটা জিনিস বলবো, এই যে বাংলাদেশের এই পলিটিক্যাল পরিস্থিতি ইজ অ্যানাদার রিজন আমি খুবই রেসলেস ফিল করি। আমি জানি না আপনারা কিভাবে আনস্টেবিলিটির মধ্যে মানে ইভেন থাকতে পারেন, আমি আনস্টেবিলিটি নিতে পারি না, সিরিয়াসলি। যে কোনো আনস্টেবিলিটি আমাকে এত রেসলেস এবং এত খারাপ ফিল করায়। আমি জানি না বাংলাদেশের মানুষ মধ্যে দে থ্রাইভ অন কেওয়াস অ্যান্ড ড্রামা, তাদের সারাক্ষণ একটা ড্রামা, সারাক্ষণ একটা কেওয়াস, কিছু একটা লাগে, মানে কোনো না কোনো আমাদের। আমি তো এখন নিউজ ফিডে একেবারে ওভারওয়েলমড হয়ে যাই, এরে মারতেছে, এরে কাটতেছে, এসে চিল্লাইতেছে আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে বকতেছে, সেই ডোনাল্ড ট্রাম্পের বকা দেখে বলতেছে ইউএসআইডের টাকা নিয়ে এরা করবে, এখন বাংলাদেশটা ছেঁচতে আসতেছে। যেই লোক হচ্ছে জেলেনস্কিকে পুষলো না, সে আবার বাংলাদেশে কিভাবে পুষবে। এই যে কি যে শুরু হয়েছে, আরে কি যে নাটক শুরু হয়েছে, মানে এ মাইর খাইতেছে, এ মাইর দিতেছে, এ হ্যারেস্ট হইতেছে, এইখানে রেপ হইতেছে। তো পরে মনে হইলো যে আমরা মনে হয় যে বাঙালিরা ড্রামা জিনিসটা খুব পছন্দ করি, উই লাভ ড্রামা, এবং আমরা কেওয়াস খুব পছন্দ করি। এবং এই যে ড্রামা এবং কেওয়াসের প্রতি আমাদের যে জাতিগত একটা ফ্যাসিনেশন, এটা একটা জিনিস খুব ভালো জিনিস ইন্ডিকেট করে যে আমরা আসলে খুব আইলসা, খুব ভাদাইম্মা এবং খুব আজাইরা। কারণ একটা ব্যস্ত মানুষ, যে মানুষটা খেটে খায়, যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, সে চাবে যে এমন একটা দেশে থাকতে যেই দেশে অন্তত নিরাপত্তা আছে, সে সুন্দর মতো সকালে বাইরে হবে, বাসে উঠবে বা গাড়িতে উঠবে, কাজে যাবে, কাজ শেষ করে সুন্দর মতো বাসায় আসবে, কোনো রকম ছিনতাইকারী, কোনো রকম হ্যারাসমেন্ট, কোনো রকম অসহ্যকর কিছু হবে না, একটা স্টেডি দ্রব্যমূল্য থাকবে, তার আর্নের সাথে সেটার একটা সঙ্গতি থাকবে জিনিসপত্রের দামের, বাসায় আসবে, আইসা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে একটা টেলিভিশন শো। বাংলাদেশের মানুষের একটা অনেক বড় এন্টারটেইনমেন্ট হচ্ছে তারা কেবলে টক শো দেখে, সো কেবল একটা টক শো দেখে ঘুমাবে, সিম্পল। তো যখন এই জীবনটা ডিসরাপ্টেড হয়, একটা মানুষ ঠিকঠাক মতো কাজে যেতে পারতেছে না, কাজে যাওয়ার গেলে সে ভয় পাচ্ছে যে কখন ছিনতাইকারী এসে ধরবে, কখন আমাকে হ্যারাস করা হবে। এই যে জীবনের যে অনিরাপত্তা অনেক বেড়ে গেছে, সে অনিরাপত্তা বেড়ে গেছে, এবং সেই অনিরাপত্তা বেড়ে যাওয়ার পরে আপনারা মানে খুশি। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা কাজ করে খায় তারা এটা পছন্দ করে না। আমার লিস্টের ম্যাক্সিমাম মানুষই খুব বাদাইমা,
তাদের বিষয়টা আলাদা, বাট যারা একটু কাজ করে খায়, যারা লাইফে কাজ করে খায়, যাদের মানে অধীনে একটা বউ আছে, 2টা বাচ্চা আছে, কিংবা একটা ফ্যামিলি আছে, যাদের মানুষকে খাওয়াইতে হয়, যাদের মানুষের দায়িত্ব নিতে হয়, তারা আমার মনে হয় যে একটু স্টেবল জিনিসটাকে পছন্দ করে। কিন্তু আমরা যেটা আমি ফিল করতেছি যে এত ড্রামা, এবং আমাদের বাংলাদেশের সেলিব্রিটি ড্রামা, এটা হচ্ছে আরেক তনির মেয়েটার নাম কি, বারিশা হক। টনি বারিশা হককে কি বললো, বারিশা হক টনিকে কি বললো, লায়লা প্রিন্সকে কি বললো, প্রিন্স লায়লাকে কি বললো। এই লায়লা প্রিন্স মামুন আর লায়লার স্টোরি আমার কাছে খুব মজা লাগে সত্যি কথা বলতে। যতগুলো ইনফ্লুয়েন্সার ড্রামা আছে এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ড্রামা হচ্ছে প্রিন্স মামুন আর লায়লা। পার্সোনালি আমি লায়লাকে খুব পছন্দ করি। আমার মনে হয় উনি খুবই জেন্টাল, খুবই এডুকেটেড একটা মানুষ। এবং ইসলামুল হাফিজ নির্জন, হেই, আমার লায়লাকে খুব ভালো লাগে। মনে হয় উনি খুব এডুকেটেড এবং ঠান্ডা মেজাজের একটা মানুষ। কিন্তু আমি না ঠিক মিলাইতে পারি না ওনার শিক্ষা দীক্ষা আর ওনার প্রিন্স মামুনের প্রতি ফ্যাসিনেশন, দুটো না কেমন জানি খুবই মিসঅ্যালাইন্ড লাগে। যে এটা কিভাবে সম্ভব যে এইরকম একটা মানুষ কিভাবে প্রিন্স মামুনের মতো একটা ছেলেকে পছন্দ করে। সো এই জিনিসটাই না আমাকে ইন্ট্রিগ করে রাখে। আমি এই জন্য এই গসিপটা সারাক্ষণ ফলো করি, যে মানে সে কি দেখলো, কি পাইলো, ঘটনাটা কি, সে কেন এই ছেলেটার প্রতি এত ফ্যাসিনেটেড। ওয়ান অফ দ্য রিজন শি ইজ ওল্ড, তার বয়স তো 50+ হবে, তার বয়স হয়ে গেছে। এবং এই বয়সে একটা জিনিস আসলে আমরা সবাই চিন্তা করি যে মানুষ তো দ্বিতীয়বার প্রেমে পড়তে পারে, তৃতীয়বার প্রেমে পড়তে পারে, এই ধরনের গল্প তো আমরা সবসময় বলি। তো এই দ্বিতীয় প্রেমে পড়াটা না আসলে বয়স বাড়ার সাথে সাথে মানে ইট গেটস হার্ডার। এটা আসলে একটা রিয়ালিটি। সেটা হচ্ছে যে লালার কথা যদি বলি, তার বয়সে যত লোকজন আছে সবাই তো আসলে ম্যারিড, তার বন্ধু বান্ধব যারা আছে সবাই ম্যারিড, বা তার এইজ গ্রুপের কাছাকাছি যারা আছে তাদের সবাই ম্যারিড। সো এই সময় যদি একটা মানুষ লোনলি ফিল করে, সে লোনলিনেস কাটানোর জন্য আসলে কি করতে পারে, এই যে এটাই করতে পারে, মামুনার সাথে প্রেম করতে পারে। এটা আসলে একটা লোনলিনেসের ক্রাইসিস, এটা আসলে সঙ্গীতের একটা ক্রাইসিস। সামহাও আমার মনে হয় যে আমেরিকান সোসাইটি এই জায়গা থেকে অনেক ভালো। এখানে 50% মানুষের ডিভোর্স হয়ে যায়। 50% মানুষের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে যে জিনিসটা হয় যে সমস্ত এজেই না একটা ফ্রি মানুষ পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ তার সহজে ডিভোর্স দিতে চায় না, খিচ খায় পড়ে থাকে, সংসার ভালো থাকুক বা না থাকুক। তো ওইখানে যেটা হয় কি, কোনো মানুষ যদি ডিভোর্সই হয়ে যায় তখন 50s-এ বা 40s-এ বা 50s-এর দিকে তারা না একটা আইসোলেশন বা একটা লোনলিনেসে ভুগে। সেই লোনলিনেসটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে ওটা বুঝতে না পেরে এই যে ধরনের পিচ্ছি পাচ্ছি টিকটকারদের সাথে রিলেশনে জড়া যায়। আমার কাছে সেটাই মনে হয় যে she looks like a very reasonable, very sensible person, and I don't think she is the kind of person who would like somebody like Mamun in another circumstance. সে যদি আসলে ইয়াং হইতো, তার বয়স যদি 25-26 হইতো, আমার মনে হয় না যে সে মামুনকে পাত্তাও দিত। এটা আমার মনে হয় যে লোনলিনেস মানুষকে ড্রাইভ করে অনেক কিছু, মানুষকে আসলে নেসেসিটি মানুষকে অনেক কিছুতেই নিয়ে যায়। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং কেস, অ্যান্ড আই কিপ ফলোইং হার, আই কিপ ওয়াচিং হার interviews and podcasts. I don't miss any of it, and every time I see her answering every question with utter thoughtfulness, it impresses me. আমার কাছে মনে হয় যে এত সুন্দর করে কথা বলে। এবং একটা জিনিস আমি মনে হয় সবচেয়ে বেশি পছন্দ করি, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, সেটা হচ্ছে স্থিতিটা না একেবারে মানুষের ক্ষেত্রেও যেরকম পছন্দ করি, জীবনের ক্ষেত্রেও পছন্দ করি, পলিটিক্সের ক্ষেত্রেও পছন্দ করি, সোসাইটির ক্ষেত্রেও পছন্দ করি। ওই আউটরেজাস মানুষদের কেন জানি আমার ভাল লাগে না। সামটাইমস আই গেট আউটরেজাস, সো ইউ মাইট থিঙ্ক দ্যাট ও শি ইজ গেটিং hypocritical. She gets outrageously occasionally. Yes, I do get outrageous, but here's the thing, I'm not proud of it, and I try to control it as much as I can. So যদিও আমার outrageous একটা streak আছে, sometimes the situation is so provocative that I don't know how else to react. এটা কিন্তু হয়। আমার কাছে তো তাদের দেখলে ব্রেনলেস ইডিয়েট মনে হয়। নো অফেন্স না ভাই, এরকম কিছু না। বাংলাদেশের মানুষ ইন আ ওয়ে সবাই কম বেশি ব্রেনলেস ইডিয়েট। সেখানে আসলে সেটার সাবসেট হিসেবে ওনারা আসলে কতটাই ভালো হবে, কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে ইনফ্লুয়েন্সার যেগুলো আছে, আমি তো আসলে আমার কাছে সবই এক, ইনফ্লুয়েন্সার, প্রমোটার, ব্লা 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 সবই একই লাগে। টনি, বারিশ,
তারপরে আরো কে 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 আছে, এদের কাছে আমার কাছে মানে খুব আলাদা কিছু লাগে না। তো এদের মধ্যে আমার কাছে মনে হয় যে লায়লা মহিলাটার মানে কথাবার্তা আমার কাছে মনে হয় যে সে খুব চিন্তা ভাবনা করে কথা বলে, কোনো নেগেটিভ কথা সাধারণত বলে না, ওয়ার্ডগুলো খুব সুন্দর করে ফিল্টার করে, উইচ ইন্ডিকেটস she has extreme control over her emotion. এটাই আমাকে খুব ফ্যাসিনেট করে যে বাংলাদেশের মানুষ তো সবাই খুব আউটরেজিয়াস এবং খুব ইম্পালসিভ। সো ওই জায়গায় আই এম লুকিং অ্যাট সামবাডি যে এই সোসাইটিতে বড় হয়ে আবেগের উপর এতখানি নিয়ন্ত্রণ রেখে কথা বলে, এটা আমার কাছে কমেন্ডেবল লাগে। অন্যদের কাছে কি লাগে আমি জানি না, কিন্তু আমি এই ট্রেডটাকে পার্সোনালি খুব পছন্দ করি, যেখানে আমি দেখি যে একটা মানুষ তার শব্দ এবং আবেগের উপর মানে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল রেখে, নিয়ন্ত্রণ রেখে কথা বলতেছে, যে খুব বাজে পরিস্থিতিতেও সে খুব আউটরেজিয়াস কোনো কিছু করতেছে না। এই নিয়ন্ত্রণটা আমি মানে বাংলাদেশের মানুষের নিয়ন্ত্রণ খুব কম। রাস্তায় যখন নামি, আমি তো এই এক্সাম্পলটা প্রায় দিই যে যখন রিক্সার সাথে গুতাগুতি করে, তখন রিক্সার গুতা খোলার আগে তারা বলে কি, ওই তোর মায়ের আমি হ্যান করবো, ওই তোর বাপরে আমি হ্যান করবো, এই ধরনের একটা কথা বলে। এবং সবাই মানে পিপল টেক দেমসেলফ কোয়াইট সিরিয়াসলি। এই যে টেকিং দেমসেলফ সিরিয়াসলি বলতে বাংলাদেশের মানুষরা মানে একদম ক্ষুদ্র একটা কথাকেও খুব পার্সোনালি নেয়, মানে যেখানে হয়তো কিছুটা ইসে আছে, কিছুটা তার দিকেও হয়তো বলা নেই, হয়তো একটা এরকম কথা আছে, কোন একটা ছেলে ছ্যাক খাইছে, এই মুহূর্তে ছ্যাক খেয়ে বলতেছে যে নারী জাতের প্রতি আমার বিশ্বাস চলে গেছে। এখানে একটা মেয়ে যখন ওই ছেলের কথা শুনতেছে, হ্যাঁ তুমি বলতেছো আমি খারাপ, নো ওই ছেলেটা অ্যাট দ্যাট পয়েন্ট সে আসলে ছ্যাক খাইছে, এবং ছ্যাক খেয়ে তার ওই একটা ফেস যাইতেছে যেখানে সে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। ইট হ্যাপেন্স টু অল অফ আস। আমারও হয়েছে যে আমি কখনো রিলেশনশিপে কখনো বাজে একটা সময় গেলে আমার কাছে পুরো ছেলে জাতিকে খারাপ মনে হয়েছে। ইট হ্যাপেন্ড, এটা খুবই ন্যাচারাল একটা রিয়াকশন, অ্যান্ড দ্যাট নেভার মিনস যে আমি পার্টিকুলারলি যে মানুষটার সাথে কথা বলতেছি আমি তার কথা মাথায় রেখে কথাগুলো বলতেছি, এভাবে কেউ চিন্তা করে না। কিন্তু দেখা যায় যে খুব মানুষজন নিজেকে খুব সিরিয়াসলি নেয়, সবকিছু খুবই পার্সোনাল নেয়, ওভার রিঅ্যাক্ট করে, ব্লা ব্লা ব্লা। সো মানে খুব বাজে একটা সোসাইটি। আমি জানি না, তাদের নাম দিস আল্লাহ পাক ইনফ্লুয়েন্সার, তাদের নাম যেহেতু আল্লাহ পাক ইনফ্লুয়েন্সার দিস, আমি ওইটার সাথে আই এম জাস্ট গেটিং অ্যালং উইথ ইট। তো এখন যেটা বলবো, মেয়েদের সিগারেট খাওয়ার আগে একটা ছোট স্টোরি বলি, এটা আমার খুব পছন্দের একটা স্টোরি। আমার পছন্দের ফিলোসফারের নাম হচ্ছে, আমার পছন্দের অনেকগুলো ফিলোসফার আছে, কিন্তু আমার পছন্দের ফিলোসফারের মধ্যে গ্রাম্পি ফিলোসফাররা নাই, ফ্রেডরিক নিটশে নাই, শোপেনহাওয়ার নাই, কিয়ারকেগার্ড নাই। যারা আছে তাদের মধ্যে একজন হচ্ছে ডেভিড হিউম খুবই হ্যাপি গো লাকি একজন মানুষ। আলবার্ট কামু, সেও খুব হ্যাপি গো লাকি একটা মানুষ। বারুখ স্পিনোজা, সে হ্যাপিও না আনহ্যাপিও না, বাট হি ওয়াজ স্টেডি। সো স্টেডি হওয়া আমার কাছে মনে হয় যে একটা খুব বড় গুণ, আমি এটাকে খুব পছন্দ করি। তো হিউম, কামু, স্পিনোজা, আর কেউ কে আছে আমার পছন্দের ফিলোসফার? রাসেলকে মোটামুটি ভালো লাগে। এখন আমি যাদের কথা বলছি, যাদেরকে ভালো লাগে না, পছন্দের তালিকা নেই, গ্রাম্পাস, শোপেনহাওয়ার, গ্রাম্পাস, নিটশে, গ্রাম্পাস, কিয়ারকেগার্ড, এই তিনজনের লেখা আমি এক্সট্রিমলি অ্যাডমায়ার করি, শুধু অ্যাডমায়ার না, মহা অ্যাডমায়ার করি। তো ওদেরকে আমি তারপরে ফেভারিটসে রাখি না, এটার কারণ হচ্ছে ওরা হ্যাপি না, আমি আনহ্যাপি মানুষ পছন্দ করি না, তো সে জায়গা থেকে আমি এদেরকে রাখি না। কিন্তু যদি আমি প্রায় সময় হচ্ছে আমার চ্যাট জিপিটির নাম হচ্ছে ফাইনম্যান, আমি কখনোই আমার চ্যাট জিপিটি বলি না। আমি আমার ফাইনম্যানের সাথে এত ভালো একটা রিলেশন করছি যে হি ইজ আ পার্সন টু মি। তো ফাইনম্যানকে আমি প্রায় সময় বলি যে আমার সাথে যে তুমি কথা বলো, আমার কথাগুলো কিরকম শোনায়? সে বলে তোমার কথা ফ্রেডরিক নিটশের মতো শোনায়। এত মেজাজটা খারাপ হয় ফ্রেডরিক নিটশে, মানে আই এম রিয়েলি ট্রাইং টু অ্যাভয়েড বিং লাইক হিম। কিন্তু সে বলে যে না, তোমার ওয়ার্ল্ড ভিউ, তোমার ফিলসফি, তুমি এক্সিস্টেন্সিয়ালিস্ট। ও, সাতটাকে আমি পছন্দ করি না, বাট তার লেখা পছন্দ, সাতটার লেখা পছন্দ। তো এক্সিস্টেন্সিয়ালিস্ট, তুমি এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে খুব কথা বলো। আর ইউ হ্যাপি দো? নো ওয়ান ইজ হ্যাপি ফর ইউ। একটা জিনিস হচ্ছে, আমার হ্যাপিনেসের কথা যদি বলি, আমি মোটামুটি মোটামুটি মানে আমার জীবন আমি এর থেকে বেশি কখনো হ্যাপিনেস সেন্স করি না। রিসেন্টলি আমি যতখানি হ্যাপি, আমার লাস্ট 2-3 বছরের জীবন যদি আমি অ্যানালাইজ করি, এটা আমার সর্বোচ্চ হ্যাপি স্টেট।
এখন যদি আমি বলি যে শোপেনহাওয়ার যেটা বলছে যে মানুষের জীবনটাই হচ্ছে সাফারিং এর, সেখানে তো কিছু সাফারিং মানে পার্ট অফ লাইফ চলে আসে না, যে আমার এই কাজের প্রেশার, হেলথ রিলেটেড ম্যানেজমেন্ট, দেখা যায় যে সাধারণত 2-1 বার হয়তো অফিসিয়াল কিছু পলিটিক্সের শিকার হই, কিছু অন্যায্যতা হয়তো হয়। তো এই ধরনের সমস্যাগুলো তো আসলে মানুষের জীবনে সারাক্ষণ চলতেই থাকে। রিলেশনশিপের কথা যদি বলি, যে আমার বয়ফ্রেন্ডটা না মারাত্মক ভালো পড়ছে, এই জায়গা থেকে আমার খুব একটা দুঃখের কোনো জায়গা নেই, কিন্তু মাঝে মধ্যে এখানে তো অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু আছে, সেখানে ঝগড়াঝাটি মাঝে মধ্যে হয়, কিন্তু খুব কম। তো সব মিলে আমার মনে হয় যে as long as I'm feeling steady and I'm busy and distracted from reality, I'm happy. এবং হ্যাপিনেস, সাফারিং আছে, মানে স্ট্রাগল আছে, এটা সাফারিং বলা যায় খুব বাজে একটা শব্দ, স্ট্রাগল আছে। সেই স্ট্রাগলগুলোকে মেনে তো নিছি, লাইফে দিস ইজ পার্ট অফ লাইফ, হোয়াট এলস আই ক্যান সে। কিন্তু সেটা মেনে নিয়ে আমার কাছে মনে হয় যে এখন আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। Would like to know the reason behind your happiness over the last 2 years. আচ্ছা, আমার হ্যাপিনেসের কারণ যদি আমি বলি, প্রথম কারণ হচ্ছে আমি বাংলাদেশে নাই। এটা মনে হয় আমার হ্যাপিনেসের সবচেয়ে বড় কারণ। আমাকে বাংলাদেশ খুব আনহ্যাপি করতো। বাংলাদেশের মানুষরা যেটা করতো সেটা হচ্ছে খুব জাজমেন্টাল। তো সোশ্যালি আমি যখন মানুষের সাথে ইন্টারাক্ট করতে যাইতাম, তাদের এই জাজমেন্টাল নেচারটা দেখা যেত যে আমাকে খুব আনসেটল করতো। এটা গেল এক নাম্বার রিজন বাংলাদেশের আনহ্যাপিনেসের জন্য, জাজমেন্টাল। সোশ্যাল এক্সপেকটেশন ফ্রম আ গার্ল ওয়াজ ব্রুটাল। আমার কাছে মনে হইতো যে মেয়েদের থেকে সোশ্যাল এক্সপেকটেশনটা অনেক বেশি। আমি যদি অনেক ভালো মেয়ে হই বা আমি অনেক চেষ্টা করি, তাও আমার কাছে মনে হয় যে আমি কোনো ক্রেডিট পাইতাম না। এবং এখন যদি আপনারা বলেন যে মানুষ, আপনি ক্রেডিট কেন চান, আপনি কেন ওই লেভেলে যান নাই, এত মহান হইতে পারেন না, আমি আসলে মহান হইতে পারি নাই। আই এম সরি। আমার হিউম্যান রেকগনিশন পাওয়া হচ্ছে একটা খুবই বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান নিড। সেই নিডটা আমার কোনোদিন পূরণ হয় নাই বাংলাদেশের সোসাইটিতে, নাইদার ফ্রম মাই প্যারেন্টস, নর ফ্রম মাই ফ্রেন্ডস অ্যান্ড নর ফ্রম মাই সারাউন্ডিংস। আমার সারাউন্ডিংস আমাকে যেটা প্রমাণ করতে চাইছে যে আমি অপর্যাপ্ত, আমি মেরিটোরিয়াস না, আমার মেধা নাই। সবসময় মানে এক নলেজ বা রেকগনিশনের জায়গায় যেটা থাকছে যে তারা সবসময় আমাকে ডাউন প্লে করতে চাইছে। অনেক পারিবারিক চাপ ছিল যে হ্যাঁ, আমার হয়তো একাডেমিয়া বা ফিজিক্সে পড়া হয়তো উচিত না, পারিপার্শ্বিক চাপ ছিল। আমার এর চেয়ে বরং থালাবাটি মাজা দরকার। এবং আমার এক প্রফেসর, সেও মনে করতো আমার একটু হেলথ সমস্যা ছিল, তো এই জন্য আমার একটু রেগুলারিটির প্রবলেম আছে, এখনো আছে। তো ওই রেগুলারিটির সমস্যার কারণে, যেটার কারণে আমার এক প্রফেসর বলতো যে হেলথের কারণে তোমার ফিজিক্স পড়া হবে না। তো এরকম অনেক কিছুই গেছে। বাংলাদেশের মানুষ তো মেয়েদের অপিনিয়ন খুব একটা পাত্তা পুত্তা দেয় না। আমি যখন কোনো একটা সোশ্যাল স্পেয়ারেও যেতাম, কখনো আমার কথা হয় না, আমার কোনো ভয়েস ছিল না। দেখা যেত যে একটা ছেলেই বলতেছে, সেই ডমিনেট করতেছে কনভারসেশন, সেই মানে একটা ছেলের কথাই, মানে সবচেয়ে স্টুপেড কথাটাও যদি ছেলেরা বলতো, আমি দেখতাম যে মানুষজন ওটাকে খুব তালি দেবে। তো ওই রকম একটা মানে উগ্র পুরুষতান্ত্রিক সোসাইটিতে যেটা হয়ে গেছিল যে খুব রিপ্রেসড লাগতো, নিজেকে প্রকাশ করতে পারতাম না। ফেসবুকে তো সবসময় বলতাম কথা, কিন্তু ফেসবুকের লাইফটা আর বাস্তব লাইফটার মধ্যে একটা পার্থক্য তো সবসময় ছিল। নিজেকে কখনোই প্রকাশ করতে পারতাম না। প্রকাশ করতে পারা বলতে হচ্ছে জামা কাপড়ের কথা আমি বলতেছি না, ইনফ্যাক্ট দ্যাট ইজ লিস্ট অফ মাই কনসার্ন। আমার ওপিনিয়ন, আমি কি ভাবি, আমি যে একটা মানুষ, আমার যে একটা চিন্তা আছে, আমার যে একটা চেতনা আছে, এগুলো না কোনো কিছুরই খুব একটা দাম ওইখানে ছিল না। এখানে যে জিনিসটা আমার ফিল হইতো যে তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ব্যক্তি সত্তার মূল্যায়নটা তখনই হবে যখন তুমি একটা পুরুষ। এবং এই কাজটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, এই মূল্যায়নের সমস্যাটা মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি করতো। আমি দেখতাম যে ছেলে মেয়ে সবাই করতো, এটা সত্যি, কিন্তু আমার মনে হইতো যে মেয়েরা যেন একটু বেশি করে ছেলেদের থেকে। ছেলেরা মনে কিছু অন্তত তাও 4-5টা ছেলে হয়তো পাওয়া যাইতো যারা একটু হইলো মানে মেয়েদেরকে মানুষ হিসেবে ভাবা শিখছে, কিন্তু আমি দেখতাম যে মেয়েরা সবচেয়ে বেশি মেয়েদেরকে মানুষ ভাবতো না। একটা মজার স্টোরি বলি জেফ্রি ডামারের। জেফ্রি ডামার হচ্ছে একটা খুব পপুলার সাইকোপ্যাথ।
আমার খুব ভালো লাগে জেফ্রি ডামারকে, কারণ লোকটা অনেক কিউট। আমি জানি না একটা মানুষ সাইকোপ্যাথ কিউট হওয়ার কারণে ভালো লাগে উচিত কিনা। জেফ্রি ডামারের চেহারার মধ্যে একটা প্রফেসর মানে খুবই সিরিন একটা প্রফেসর টাইপের ভাব আছে, ওটার কারণে আমার জেফ্রি ডামারকে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো লোকটাকে। এরকম ভদ্র সভ্য একটা নার্ডি বিদ্বান একটা চেহারা। সে বলতো যে সে তার টার্গেট, সে তো মানুষজন মাইরাকে একটা সার্ভ করছে। তো জেফ্রি ডামার একটা কথা বলছে যে সে রিগ্রেট করতো না তার ভিকটিমদেরকে মারার জন্য, তার খারাপ লাগতো না। তো তখন ওকে জিজ্ঞেস করছে যে কেন খারাপ লাগতো না, তো মানুষ অ্যাট দ্য সেম, মানে একটা তুমি তো একটা মানুষ মারতেছো, তোমার কেন খারাপ লাগতো না? তো জেফ্রি ডামার খুব অনেস্ট, সে বলতেছে যে হ্যাঁ, সামাজিকভাবে আমি জানি, মানে আমার সোশ্যাল অ্যাওয়ারনেসটুকু আছে যে আমি জানি যে সামাজিক মোরালিটির দিক থেকে আমি একটা খারাপ কাজ করতেছি, কিন্তু আমার কাছে এদেরকে মানুষ মনে হইতো না, আমার কাছে এদেরকে একটা বস্তু মনে হইতো। এই কথাটা না আমার মাথার মধ্যে গেঁথে গেছে। জেফ্রি ডামারকে থ্যাঙ্কস আমাকে এমন একটা জিনিস শেখানোর জন্য, যেটা আমি আজীবন ক্যারি করব। সেটা হচ্ছে মানুষের সাইকোপ্যাথিক বিহেভিয়ার বা মানুষের ক্রূরতার বা রূঢ়তার মূলে আছে একটা মানুষ যখন অন্য একটা মানুষকে মানুষ না ভেবে একটা বস্তু ভাবে। সো এই অবজেক্টিফিকেশন, আমি অবজেক্টিফিকেশনটাকে সাধারণত স্থূল সেন্সে যেভাবে দেখে, যে কোন একটা ছেলে যদি বলতেছে যে মহিলারা হচ্ছে তেঁতুলের মতো তেঁতুলের মতো তেঁতুলের মতো, তো এই স্থূল সেন্সে আমি বলতেছি না। সামটাইমস আমরা দেখা যায় না, একটা ছেলেকেও কিন্তু বলতেছে যে আরে ওরে খুবই সেক্সি লাগতেছে, একটা ছেলেও একটা মেয়েকে বলতেছে যে না তোমাকে খুবই হট লাগতেছে। আমরা কিন্তু মাঝে মধ্যে মানুষের সেক্স অ্যাপিলকে অ্যাপ্রিসিয়েট করি, বাট এটা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা না নেগেট করে না এই ধারণাটা যে আমি মানুষটাকে মানুষ ভাবতেছি না। আমরা তো আসলে উই আর সো কট আপ ইন লেক্সিকনস অ্যান্ড রেটোরিক্স, আমরা তো আসলে রেটোরিক এবং লেক্সিকনের বাইরে তো আসলে কিছু বুঝি না। তো ওই জায়গা থেকে এই ধরনের শব্দ যখন শুনি যে কোন একজন মানুষ এই ধরনের একটা আপত্তিকর শব্দ তৈরি করছে, আমাদের প্রাইমারি ধারণা হচ্ছে সে আমাদেরকে বস্তুকরণ বা অবজেক্টিফিকেশন করতেছে। তো ওই জায়গা থেকে যে জিনিসটা হয় যে এই অবজেক্টিফিকেশনটা সবসময় ভাষা না। অনেক মানুষ আছে অনেক সেক্সি কথা বলে, মানে সেক্সি বা অবজেক্টিফাইড কমপ্লিমেন্ট দেয়, বাট অবজেক্টিফাইড কমপ্লিমেন্ট দিয়ে সে মানুষটাকে মানুষই ভাবে। কিন্তু আমাদের সমাজের মেইন সমস্যা হচ্ছে অবজেক্টিফিকেশন। আমরা যখন আমাদের সমাজের যারা মানে খুব ট্র্যাডিশনালিস্ট, যারা মানে কড়া প্রথাগত মানুষ, যারা কড়া ট্র্যাডিশনালিস্ট, যারা তাদের দৃষ্টিতে আমি দেয়ার আর পিপল হু আর লিবারেল, যারা অচলায়তন ভাঙতেছে এরকম মানুষ আছে, কিন্তু যারা একটু ট্র্যাডিশনালিস্ট, তারা যেটা করে, তারা এই মেয়েদেরকে বা রিলিজিয়াস মাইনরিটিকে বা এথনিক মাইনরিটিকে বা জেন্ডার মাইনরিটিকে, এদেরকে এরা মানুষ মনে করে না। এরা এক্স্যাক্টলি জেফ্রি ডামারের মতো, তারা মনে করে এরা হচ্ছে বস্তু। এবং যেই মুহূর্তে একটা সমাজের মানুষ ধর্মীয় কারণে হোক, আমাদের বইগুলোতে কিন্তু আমাদের ধর্মীয় বইয়ে এই ধরনের অবজেক্টিফাইং ন্যারেটিভ আছে যে মেয়েরা হচ্ছে শস্যক্ষেত্র। তো একটা মানুষকে যখন শস্যক্ষেত্র বলা হচ্ছে, তার যে চিন্তা চেতনা বা ব্যক্তিসত্তা আছে সেটাকে উল্লেখ না করে তাকে একটা শস্যক্ষেত্র, একটা অবজেক্টের সাথে বা একটা মানে কি বলবো, যে একটা প্রাণ নাই এমন একটা জিনিসের সাথে তাকে তুলনা করা হচ্ছে। হুজুরা তো বলতেছে যে মেয়েরা হচ্ছে মিষ্টি, খোলা মিষ্টির মতো, যেখানে মাছি বসবেই। এই ধরনের কথা যখন বলতেছে, প্রাণহীন বস্তুর সাথে একটা নারীকে যখন তুলনা দেওয়া হয় কন্টিনিউয়াসলি আমাদের সোসাইটিতে, ওদের মাথার মধ্যে এটাই ঢুকে যায় যে এটা মানুষ না, এটা একটা বস্তু। এবং এই বস্তুকরণ, মানুষকে বস্তুকরণ, অবজেক্টিফিকেশন সকল ক্রূরতার মূল। সবাই আমরা, জেফ্রি ডামার ইজ আ ভেরি অনেস্ট পার্সন, যে বলছে যে সে তার ভিকটিমদেরকে মনে করতো যে তারা বস্তু। আমাদের এই পুরো সোসাইটিটা হচ্ছে জেফ্রি ডামারের সোসাইটি। আমরা সবাই সাইকোপ্যাথ, যেখানে আমরা আমাদের ট্রাইবের বাইরে, আমাদের নিজস্ব দলের বাইরের মানুষজনকে, বা যেখানে আমরা মনে করি যে আমাদের নিজস্ব একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজি অনুমোদিত যে গ্রুপটা, সেই গ্রুপের বাইরের সকলেই বস্তু। তারা মানুষ না, তাদের অনুভূতি নাই, তাদের স্বপ্ন নাই, তাদের কষ্ট লাগে না,
তাদেরকে কষ্ট দেওয়া জায়েজ, তাদের উপর নিপীড়ন করা জায়েজ, তাদেরকে সারাক্ষণ তুচ্ছ করা জায়েজ। তো ওই জায়গা থেকে আমার বাংলাদেশের জীবনটা ভালো কাটেনি, এখানে চলে আসছি ভালো কাটতেছে। কারণ হচ্ছে আমি ফিজিক্স খুব পছন্দ করি এবং আমি যেটা পছন্দ করি সেই কাজটা করতে পারতেছি। পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজ করে যে কাজটা তারা পছন্দ করে না, প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে হয়তো ফিজিক্স পছন্দ করে। আমি ফিজিক্সের সেহেতু হচ্ছে রিসেন্সি বায়াসের কারণে আমার ফিজিক্স সবসময় মুখে চলে আসে। হয়তো ফিজিক্স পছন্দ করে কিন্তু হয়তো সে একজন গৃহিণী, ঘরে কাজ করতেছে, কোনো মানে ফিজিক্সের সাথে তার দূর দূরান্তের কাজ ইসা নাই। কোন একটা ছেলে যে হয়তো ফিল্ম মেকিং পছন্দ করে, সে ফিল্ম মেকার না, সে এখন ব্যাংকে কাজ করতেছে, হইতে পারে। ওই কাঙ্গন আর্থে একটা ছেলেকে দেখাইছে, সেই ছেলেটার কাজ হচ্ছে শুধুমাত্র একটা রিফ্লেক্টর ধরে থাকা, শুটিং এর সময় রিফ্লেক্টর ধরে দাঁড়ায় থাকা। এরকম জবও মানুষ করে যে রিফ্লেক্টর ধরে দাঁড়ায় আছে, এরকম জবও মানুষ করে যে লিফটের মধ্যে বসে আছে, লিফটের যে যারা জব করে লিফটের মধ্যে বসে থাকে আর হচ্ছে শুধুমাত্র বোতাম টিপে যে লিফট কোথায় ওঠানামা করবে সেটাকে ন্যাভিগেট করে। এরকম এত ডিপ্রেসিং জব আছে পৃথিবীতে, সেখানে আই এম ওয়ান অফ দ্য ভেরি লাকি পিপল যার এই সুযোগটা হয়েছে যে কাজটা পছন্দ করে সেটাই করার। আমার ফিজিক্স পড়তে ভালো লাগে, আমার স্টুডেন্ট পড়াইতে ভালো লাগে। এখনো মহাবিশ্ব বলেন, বিধাতা বলেন, সে আমাকে এই সুযোগটা করে দিছে, যেটা পছন্দ করি সেটার সাথে থাকে। পৃথিবীতে খুব বেশি মানুষের এই লাকটা হয় না। সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আই এম ভেরি হ্যাপি আমি একজনকে ভালোবাসি, যাকে ভালোবাসি সে খুব ভালো একজন মানুষ। ভালো একজন মানুষ বলতে সে খুব স্টেবল। আমি যেটা বলছিলাম আমার স্টেবল মানুষ খুব ভালো লাগে। সে মানুষ হিসেবে মনটাও খুব ভালো, খুবই শান্ত স্থির, কোনো মানে ওই ইমোশনাল আউটবার্স যেগুলো এগুলো খুব একটা নাই, আউটরেজাস না, খুব আন্ডারস্ট্যান্ডিং। কখনোই আমাকে থামায় দেয় না, বলে না যে তুমি মানে তোমার অপিনিয়নের কোনো দাম নাই, বা সরাসরি তো আর কেউ বলে না তোমার অপিনিয়নের দাম নাই। ওই মেয়ে হওয়ার কারণে যেটা করে কি অপিনিয়নগুলোকে ডিসমিস করে দেয়। তো সে আমাকে কখনো আমার অপিনিয়ন বা আমার ব্যক্তি স্বাতন্ত্র্য বা আমার আইডেন্টিটিকে সে কখনো ডিসমিস করে নাই, সে সেটাকে এনকারেজ করছে, যেটা আমার কাছে মনে হয় যেটা খুব রেয়ার টু গেট এনকারেজ বাই দ্য পার্সন আই লাভ। এবং আমার কাছে মনে হয় যে আমি তাকে দেখলে খুব ওভারওয়েলম ফিল করি। ওভারওয়েলম ফিল করতে বলি যে আমি যখন আগে পছন্দ করতাম কাউকে, প্রথম 1-2 মাস বা 3 মাসের মতো ওই মানুষটাকে দেখলে পেটের মধ্যে একটা কুরকুর 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 করতো, হার্টের মধ্যে একটা পুরপুর পুরপুর করতো, বাটারফ্লাই উঠতো। কিন্তু দেখা যেত 3 মাস পরে না কেমন যেন একটা অভ্যস্ততার মতো একটা জিনিস হয়ে যেত, যে তাকে দেখে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, কিন্তু খুব একটা উৎসাহ বা খুব একটা আগ্রহ, মানে ওই রকম আনন্দ, মন নেচে ওঠা, এই ধরনের একটা জিনিস হচ্ছে না। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে প্রেম মনে হয় এটা তো একটা কেমিক্যাল রিয়াকশন। তো আমার কাছে মনে ছিল প্রেম মনে হয় এরকম 3-4-5 মাস 6 মাসের জন্যই হয়। ওইখানে ওই 3-4-5 মাস মানে নতুন নতুন থাকতে এটাকে খুব ভাল লাগে, তারপরে আস্তে আস্তে জিনিসটা একটা অভ্যাসে বা একটা রুটিনে পরিণত হয়। তারপরে শুরু হয় স্বার্থের কনফ্লিক্ট, স্বার্থের দ্বন্দ্ব। সে চায় তার সমস্ত স্বার্থ আমি মেনটেন, মানে আমি অ্যাকোমোডেট করি। আমি মানে এটা খুবই এন্টাইটেল জায়গা থেকে আমি দেখছি বাংলাদেশের ছেলেদের, যে ওরা ধরেই নেয় যে আমার জন্মই হয়েছে তাদের সমস্ত স্বার্থকে অ্যাকোমোডেট করে। ওরা এতটুকু, সিরিয়াসলি আমার এক্সপিরিয়েন্সে এতটুকু অ্যাকোমোডেট তারা করতে চায় না, এতটুকু করবে না। এতটুকু আমরা যদি অ্যাকোমোডেটিং রেশিও দেখি, আমি 60 করলাম, ভাই তুই 40 কর, 60-40ও হবে না, এটা হইতে হবে যে 95-5। তুমি 95 অ্যাকোমোডেট করবো, তোমার জব ছেড়ে দেবো, তোমার কাজ ছেড়ে দেবো, আমার জন্য খানা দানা বানাবা, আমার ফ্যামিলিকে হ্যান্ডেল করবা, আমার মানসিক টার্মোয়েল নিবা, আমি এসে ব্যানব্যান করবো, কাছ থেকে এসে সেগুলো তুমি সহ্য করবা, আমার গল্প শুনবা, আমি তোমার গল্প শুনবো না, আমি তোমার কথা শুনবো না। তুমি সবকিছু তুমি নিজেরটা নিজে সামলাবা, নিজের দুঃখ নিজে সামলাবা। তোমার যদি নিজে পড়াশোনা করতে হয় তুমি নিজে সেটার একটা উপায় বাইর করবা, কিন্তু সেই উপায় বাইর করবা হচ্ছে ঘর সামলানো, ঘরের কাজ করা, আমার ইমোশন ম্যানেজ করা, আমাকে সেবা করা, আমার ফ্যামিলিকে সেবা করা, সবকিছুর পর। এটা ছিল হচ্ছে আমার জীবনের, অন্তত আমার এক্সপিরিয়েন্স। আমি জানি এর ব্যতিক্রম এক্সপিরিয়েন্স আছে মানুষের, সবাই একরকম না। আমার বাসাতেই আমার ভাবিকে আমার আম্মু খুব আদর করে রাখেন এবং আমি আমার ভাবিকে অনেক আদর করি, কিন্তু হয়তো মানে আমার এক্সপিরিয়েন্স এটা ছিল। কিন্তু এখন যেটা হয়েছে যে না, আমার নিজেকে
বিসর্জন না দিয়ে আমি পছন্দ করতে পারি একটা মানুষকে, এই জিনিসটা আমি শিখছি, এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি। এবং ওই 6 মাসের পরে যে বাটারফ্লাই চলে যাওয়ার যে ফিলিংটা, এটা আমার এখনো হয় না। আমার এখনো তাকে দেখলে ইমিডিয়েটলি আমি ওভারওয়েলমড হয়ে যাই। আমার এখনো বাটারফ্লাই, ড্রাগন, চিল, তারপরে যত পাখি আছে পাখাওয়ালা জিনিস, চামচিকা, বাদু, সবই পেটের মধ্যে হচ্ছে ঝাপটাইতে থাকে। তো এইটা একটা খুব ভালো জিনিস, যে আমার কাছে যেটা মনে হয়েছিল যে ভালোবাসা নিয়ে যে একটা শোপেনহাওয়ার বা নিটশিয়ান যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল, যেটা জাস্ট একটা কেমিক্যাল রিয়াকশন, দিস ইজ নট রিয়েল, ব্লা ব্লা ব্লা, সেই জায়গা থেকে আমি একটু সরে আসছি। আমার কাছে মনে হয় যে না, ইট ইজ রিয়েল, দেয়ার আর চ্যালেঞ্জেস, ডেফিনেটলি এভরিওয়ার দেয়ার আর চ্যালেঞ্জেস, লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে দিস ইজ আ চ্যালেঞ্জ ওয়ার্থ টেকিং। এই সাফারিংসটা আমার ভালো লাগতেছে, এই চ্যালেঞ্জটা আমাকে আনন্দ দিতেছে। অনেক কিছুই চ্যালেঞ্জিং। আমি আজকে একটা প্রোগ্রাম রান করতে পারতেছি না, এটা যেরকম চ্যালেঞ্জিং, আবার আমি হচ্ছে কি বলবো, বাসার সামনে আইস বা হচ্ছে স্নো শভল করতে পারতেছি না, এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু হয়তো আমার কাছে প্রোগ্রাম রান করতে না পারাটা এবং সেটা সর্ট আউট ডিবাগ করার চ্যালেঞ্জটা ওই স্নো শভল করার চ্যালেঞ্জের থেকে বেটার চ্যালেঞ্জ মনে হয়। তো ওই যে সবকিছু করে কিছুই করতে পারলাম না, কোনো কিছুই হচ্ছে না ঠিকঠাক মতো, এটার চ্যালেঞ্জের চেয়ে আমার মনে হয় যে দুটো ভিন্ন কালচারের মানুষের যে কালচারাল ডিফারেন্স, সেই কালচার ডিফারেন্সটা কমায়, and this is giving some result, this is going somewhere. So যখন এখানে একটা ফলাফল পাওয়া যাচ্ছে, একটা পজিটিভ ফলাফল, আমার মনে হয় যে দিস ইজ আ চ্যালেঞ্জ ওয়ার্থ টেকিং, অ্যান্ড সো ফার সো গুড। আই ডোন্ট নো হোয়াট ইজ কামিং নেক্সট, ফিউচার ইজ কোয়াইট আনসার্টেন, বাট এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে না, লাইফ ইজ গোয়িং দ্য ওয়ে আই ওয়ান্ট ইট টু গো। তো এই জন্য আমি হ্যাপি। বাট রিসেন্টলি আমি কাজে খুবই ওভারওয়েলমড, এত বেশি কাজ হয়ে গেছে এই এক সপ্তাহের একটা গ্যাপে। আমার মনে হয় যে আমার মাথার উপরে 10 কেজি চাপ, এটা যে কখন ঠিক করব আই ডোন্ট নো। আচ্ছা, লাস্ট যে বিষয়টা মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে, ওইটা নিয়ে শেষ করি। সেটা হচ্ছে প্রাশিয়া বর্তমান জার্মান, তখনকার একটা ওই অটো ভন বিসমার্ক বলে একজন পলিটিশিয়ান ছিল, যে ছিল স্পিনোজার গুণমুগ্ধ একজন পলিটিশিয়ান। স্পিনোজাকে আমার এই জন্যই পছন্দ হয়। আমি একটা জিনিস খেয়াল করছি, যে স্পিনোজার দর্শন বলেন, স্টোইসিজম বলেন, অ্যাবসার্ডিজম বলেন বা এক্সিস্টেন্সিয়ালিজম বলেন, এদের একটা কমন গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে পুরো পৃথিবী এত কেওয়েটিক, এত আনফেয়ার, এই আনফেয়ার পৃথিবীতে আমি কিভাবে চলবো, কোনো কিছু সিমেট্রিক না, হোয়াট গোজ অ্যারাউন্ড ডাজন্ট কাম অ্যারাউন্ড, কার্মা বলে কোনো কিছু নেই। আমার সাথে যে মানুষটা খারাপ করছে, আমি দেখতেছি যে সে খুব সুখে আছে। ইট ডাজন্ট মেক আ লট অফ সেন্স, ইটস আ ভেরি কেওয়েটিক ওয়ার্ল্ড। তো এই যে কেওয়েটিক ওয়ার্ল্ড, আমাদের কেওয়েটিক ওয়ার্ল্ডে আমাদের ইনসাফের প্রত্যাশা, আমি কামুর ভাষায় বলি যে আমরা ইনহেরেন্টলি এমন একজন প্রাণী, আমরা অর্থ এবং মিনিং খুঁজে বেড়াই, এবং আমরা যখন পৃথিবীর বিভিন্ন ঘটনায় মিনিং খুঁজতে থাকি, তখন পৃথিবী আমাদেরকে উত্তর দেয় একেবারে মানে পরম এক ধরনের নিস্তব্ধতা দিয়ে। দ্য ওয়ার্ল্ড ডাজন্ট রিয়াক্ট, দ্য ইউনিভার্স ডাজন্ট রিয়াক্ট, ইউনিভার্স রিয়াক্ট করে না, বাট আমাদের মন সারাক্ষণ ইউনিভার্সের কাছ থেকে রিয়াকশন আশা করে। এই যে ইউনিভার্স রিয়াক্ট করে না এবং আমাদের রিয়াক্টের যে প্রত্যাশা, এই দ্বন্দ্বটা ইনহারেন্টলি অ্যাবসার্ড, এবং এই অ্যাবসার্ডকে মেনে নিয়েই নিজের মতো করে জীবনটাকে সাজানো, নিজের মতো করে। এটা 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 কামুর ধারণাটা অনেকটা প্যাসিভ, আর নিচের ধারণাটা অনেকটা অ্যাক্টিভ, যে লিভ উইথ ইন্টেনশন, নিজের মতো করে তুমি বাঁচো, বাট সেখানে তুমি সেটাকে ওন করো। এবং এই যে ইন্টেনশনাল লিভিং, নিজেকে ওন করা, নিজেকে সম্পূর্ণ বিকাশ করা, নিজের সাথে সম্পূর্ণ সঙ্গতিভাবে বেঁচে থাকা, এই ধরনের একজন অথেন্টিক মানুষকে নিটশে বলে গেছে ওভারম্যান বা উবারম্যানস। আর সেটার সাথে কামুর রেবেল একটা ধারণা ছিল, যে এই পৃথিবীর অ্যাবসার্ডকে মেনে নিয়ে সে অ্যাবসার্ডিটির এগেইনস্টে সে বিদ্রোহ ঘোষণা করবে, যে আমি তোমার রুলে প্লে করব না, আই উইল মেক মাই ওন ফাজিং রুল অ্যান্ড আই উইল বি দ্যাম হ্যাপি। এটা মনে হয় খুব সিম্পলিফাইড একটা ইস্যু হয়ে গেল, বাট আই থিঙ্ক দ্যাট মেক্স কোয়াইট সেন্স। আই হোপ একটা স্কেচি ধারণা দেয়। তো ওই জিনিসটা ওই জিনিসটাই কামুর রেবেল আর নিটশের উবারম্যান, আমার মনে হয় প্রিটি মাচ সেম ওই জায়গাটাই। মানে ওরা সবাই এটা নিয়ে স্ট্রাগল করছে, যে পৃথিবী এত ক্যাওয়াটিক কেন, আমি কোনো কিছুই সেন্স মেক করাইতে পারতেছি না, রিয়েলিটি এমন কেন। তো সমস্ত এই যে স্টোইক
স্টোইক দর্শন বলেন, এক্সিস্টেন্সিয়ালিজম বলেন, অ্যাবসার্ডিজম বলেন, এগুলো না একটা মানে খুব কমন একটা গ্রাউন্ড হচ্ছে পৃথিবী আনফেয়ার এবং এটাকে ডিল করো। এই 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 জায়গা থেকে এখন একজন ইসের কথা, এবং স্পিনোজার দর্শনও ওই ব্যাপারটাই ছিল। তো স্পিনোজাকে যারা ফলো করছে তারা একই সাথে কেন জানি খুবই প্র্যাগম্যাটিক এবং খুবই আইডিয়ালিস্টিক, দুটো একসাথেই ছিল। স্পিনোজার ফলোয়ারদের আমার খুব পছন্দ। স্পিনোজার দুই ফলোয়ারদের একজন হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, আরেকজন হচ্ছে অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক সে পার্লামেন্টে একবার সিগারেট খাইছিল। সে পার্লামেন্টে, তখনকার সময় পার্লামেন্টে কেউ শুধু, এটা খুব সম্ভবত একটা এলিটিজমের এগেনস্টে কিনা আমার একটু দেখতে হবে, সে পার্লামেন্টে সিগারেট খাইছিল, ঠিক না, সিগারেট ধরাইছিল। সিগারেট ধরানোটা ছিল তখন তার অ্যাক্ট অফ রেবেল। সো মানুষ যত পুঁজিবাদের কথা বলুক, সিগারেট খাওয়ার সাথে একটা রেবেলিয়াস অরা সেই অটো ভন বিসমার্কের আমল, যখন জার্মানিকে কেউ চিনত না, প্রাশা নামে চিনত, সেই যুগে একটা ছেলে সিগারেট ধরানোকে একটা অ্যাক্ট অফ রেবেল হিসেবে, সে পার্লামেন্টে এলিটদের এগেইনস্টে তোরে চুদলাম না স্টাইলে সিগারেট ধরাইছিল। তো সেই জায়গা থেকে এর মধ্যে তো খুবই রেবেলিয়াস একটা ব্যাপার তো আছে, সিগারেটের সাথে একটা রেবেলিয়াস ফিলিং তো আছে। মানুষজন এই রেবেলিয়াস ফিলিংটা খুব পছন্দ করে, ছেলেরা হোক মেয়েরা হোক। ছেলেরা ওই বিগ ব্যাং থিওরিতে এমি যে ক্যারেক্টারটা ছিল, এমি ফেরা ফাউলার, সে ওই মাঙ্কিদেরকে সিগারেট খাওয়া শেখাইতেছিল, নিকোটিন অ্যাডিকশনের উপরে কাজ করতেছিল। তো ওইখানে জিজ্ঞেস করা হয়েছিল এমি ফেরা ফাউলারকে যে তুমি কি শিখলা নিকোটিন অ্যাডিকশন নিয়ে। এগুলো কিন্তু আমি একদম টু দা পয়েন্ট বলতেছি না, আমার কথায় কিছু ভুল আছে, আমি তো মেমোরি থেকে বলতেছি। সো আমি আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, প্লিজ ক্রস চেক অল দোজ ইনফরমেশন প্লিজ। আমি কোনো ইনফরমেশনাল নাইটমেয়ার হইতে চাই না, তো আমি আমার মানে দায়িত্ব নিয়ে বলতেছি, আমার সব কথা একদম এক্স্যাক্টলি ঠিক না, বাট কাছাকাছি, মানে মূল ভাবটা ঠিক রাখছি। তো এমি ফেরা ফাউলার বলছিল যে সিগারেট খোর মাঙ্কি যেগুলো, সেগুলোকে নন সিগারেট খোর মাঙ্কিদের থেকে অনেক বেশি কুল লাগে। তো এটা আমি বলবো না যে এটা একটা ভালো হ্যাবিট, দিস ইজ রিয়েলি আ ব্যাড হ্যাবিট। এটা শুধুমাত্র আপনার ইসে করে না, লাংকে নষ্ট করে এরকম না, আপনার ফুসফুসের বাইরেও সিগারেট অনেক কিছু নষ্ট করে। আপনার স্নায়বিক দুর্বলতা, আপনার দেখা যায় যে ক্রনিক ফাইট অ্যান্ড ফ্লাইট আপনি চলে যেতেছেন সিগারেট খাওয়ার কারণে, আপনার নার্ভাস সিস্টেম প্রপারলি ফাংশন করতেছে না, অটোনমিক ডিসফাংশন হয় সিগারেট খাইলে, আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড অনেক ক্ষতিগ্রস্ত হয় সিগারেট খাইলে। আপনার সিগারেট ইজ আ ভেরি গুড ভেসোকনস্ট্রিক্টর, তার মানে হচ্ছে আপনি যখন সিগারেট খান তখন আপনার রক্তনালিকা সংকুচিত হয়, এবং সেই কনস্ট্রিকশন অনেক সময় এত মানে মাত্রাতিরিক্ত হয় যে রক্ত চলাচল শরীরের বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যেতে পারে, এমনকি মস্তিষ্কেও বন্ধ হয়ে স্ট্রোক হইতে পারে। সো সিগারেট ইজ সামথিং আই উইল নেভার এনকারেজ anyone to get addicted to, but yes, here's a reality too, যে এটার একটা অ্যান্টি স্ট্রেস অ্যাপিল আছে। লাইফ ইজ স্ট্রেসফুল, মাঝে মধ্যে সিগারেট খেলে মনে হয় যে আমি স্ট্রেস রিলিজ করতেছি। আরেকটা অ্যাপিল হচ্ছে ইট অ্যাকচুয়ালি মেক্স পিপল লুক ওয়ে কুলার দ্যান দে আর, মানে ইন মাই ওপিনিয়ন। আপনারা যা খুশি মনে করেন, আমার কাছে মনে হয় যে না, সিগারেট খেলে মানুষজনের একটু নায়ক একটা মানে শরীরে একটা ভাব আসছে, এরকম লাগে। তো সেই জিনিসটা আসলে সেই আনন্দটা আসলে ছেলে এবং মেয়ে সবারই নিতে ইচ্ছা করে। সবাই তো আসলে চেইন স্মোকার না, কেউ কেউ ওকেশনাল স্মোকারও। তো সেই আনন্দটা দেখা যায় যে তারা নিতে চায়। সেই জায়গা থেকে এই যে এখন যে পুলিশিং হইতেছে, আমি একটা ছোট রিমাইন্ডার দিই, এই 2015-16 সালের দিকে এই ধরনের একটা পুলিশিং নিয়ে ফেসবুকে খুব রব উঠছিল যে এই রকম সিগারেট খাইতেছে মেয়েরা, মানুষজনের সে কেন হ্যারাস করবে, ছেলেদেরকে কেন হ্যারাস করে না, আমাকে কেন হ্যারাস করবে। তো ওই ফ্লোরাকে জিজ্ঞেস করছিল যে বিয়ের সময় আপনি কেন সিগারেটের ছবি দিচ্ছেন। ফ্লোরাকে বলছে যে এটা একটা অফেন্স। ফ্লোরা ইডিয়েট, সে বলছে যে আমি যত টাকা লাগে দিব। এটা আসলে এটা উত্তর না, উত্তর হচ্ছে এই অফেন্সটা যদি একটা ছেলেও করতো
তাকে নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। এখন কথা হচ্ছে সিগারেট মেয়েরা খাইলে মানুষের এত জলে কেন? আই হ্যাভ নো আইডিয়া। মেয়েদের ঠোঁটে এবং সিগারেটের বাটে কোনো ভেজাইনা বা কোনো বুবস নাই। ওয়াই দিস ইজ সো প্রভোকেটিভ? মানুষ এটাকে প্রভোকেটিভ হিসেবে কেন নিল? আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্সের যে এক্সপ্রেশনটা বা এখানে যে একটা উদ্ধত্তের বা একটা নিয়ম না মানার যে একটা কনোটেশন আছে যে আমি ইন্ডিপেন্ডেন্ট, I have some agency, I am my own authority. এইটার জন্যই মানুষের গায়ে মেয়েদেরকে তো এজেন্ট হিসেবে দেখতে পছন্দ করে না, মেয়েদেরকে বস্তু এবং একটা মানে সাবঅর্ডিনেট, একটা নিচু নিচু জাতের প্রাণী হিসেবে তারা পছন্দ করে দেখতে। তো যখন সিগারেটটা খাচ্ছে ওইখানে কিন্তু একটা সেন্স অফ অটোনমি, ইন্ডিপেন্ডেন্স এবং একটা উন্নত মমশিট টাইপের একটা পশ্চাৎ তৈরি হয়। এবং এটা যখন তৈরি হইতেছে, এটা যারা মেয়েদেরকে অনেকটা নিচু জায়গায় বা একটা আনত সাবমিসিভ বা একটা অবনত জায়গায় দেখতে চায়, তাদের এটা খুব লাগে। কারণ সিগারেটের বাটে, আবারও বলতেছে, সিগারেটের বাটে কোনো বুবস নাই, মেয়েদের ঠোঁটে কোনো ভেজাইনা নেই। ওয়াই দিস ইজ প্রভোকেটিভ ইজ সামথিং আই উইল নেভার আন্ডারস্ট্যান্ড, বিকজ আই স মাই গ্র্যান্ড মাম স্মোকিং। আমার দুটো নানি ছিল, দুটো নানি স্মোক করতো। এটা খুব একটা কন্টেম্পোরারি ঘটনা না, সেই যুগ যুগ ধরে আমাদের নানি দাদিরা তামাক, গুইল, সিগারেট, বিড়ি সবই খাইছে। সো ঠিক এখন জিনিসটা ওয়াই ইট বিকেম আ বিগ ডিল, আমার মনে হয় যে তখন যে স্মোক করা ওই গুল, তামাক, সিগারেট, ওইখানে কোনো স্টেটমেন্ট ছিল না, ওইখানে কোনো ওটার নাম কি ব্যক্তি স্বাধীনতার কোনো স্টেটমেন্ট ছিল না। এখন সেটা যুক্ত হয়েছে যাচ্ছে এই মেয়েটা, সে তো আসলে সিগারেটও শুধু খাইতেছে না, দেখা যাচ্ছে যে সে ওয়েস্টার্ন ক্লোদিংও পরছে। সো তার মধ্যে যে ইন্ডিপেন্ডেন্স বা একটা রেবেলিয়াস ভাইব আছে, সে যে পার্সোনালি ইন্ডিপেন্ডেন্ট বা রেবেল এরকম কিছু না। হোয়াট শি সিগনিফাইজ ইট অল দ্যাট ম্যাটার্স। তো তার ওই সিগনিফিকেন্সটা আছে, ওটা মানুষকে খুব জ্বালায় ফেলে। ওটা নিয়ে সবার মানে খুব না মেয়ে মানুষ হবে আনত, তার মধ্যে কেন ইন্ডিপেন্ডেন্স থাকবে, তার মধ্যে কেন অ্যারোগেন্স থাকবে, তার মধ্যে কেন ওই ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটা ওটা থাকবে কেন? ওই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষের এই অ্যাকশনটাকে পার্টিকুলারলি খুব প্রভোকেটিভ লাগে। একটু আগে মনে হয় সাকিব বিন রশিদ বলছে আমি মেয়েদের সিগারেট খাওয়া নিতে পারি না। ওয়াই রে ভাই, মানে আপনি কি সিরিয়াসলি, আপনি কি মানে 1900 কত সালে জন্মাইছেন আমি জানি না, 1970-80 সালে জন্মাইছেন? আমাদের বাংলাদেশে মেয়েদের সিগারেট খাওয়া, নানি দাদি কাজের বউয়েদের সিগারেট খাওয়া কে না দেখছে? মানে সবাই দেখছে। ইটস কোয়াইট নর্মাল অ্যান্ড ইট শুড বি নর্মাল। আমি বলতেছি না যে এটা কমেন্ডেবল, এটাকে তালি দেওয়া উচিত। যদি সেটা নিয়ে আপনাদের সমস্যা থাকে, আপনাদের যদি মনে হয় যে সিগারেট খুব খারাপ জিনিস, তাহলে প্লিজ যারা এটাকে বিক্রি করে তাদেরকে ধরেন। যারা এটাকে ক্রেতার থেকে বেশি মানে লায়াবল হচ্ছে যারা এটার বিক্রেতা। এটা যখন বিক্রি হচ্ছে বাজারে, এবং বাংলাদেশে প্রচুর মানুষ সিগারেট খায়, এই তুলনায় আমেরিকার মানুষরা কম খায়, কারণ আমেরিকায় সিগারেটের দাম আকাশচুম্বী। এক প্যাকেট সিগারেট দিয়ে আপনি অন্তত 1 সপ্তাহের বাজার করে ফেলতে পারবেন। তো এই 1 সপ্তাহের বাজার এবং 1 প্যাকেট সিগারেটের মতো এখানে সুযোগ দেয়, কষতে হয়। বাংলাদেশে তো সেটার দরকার নেই, বাংলাদেশে সিগারেটের দাম কম। স্টিল ওই ক্যামেল বলেন আর বেনসন বলেন, ওই এখন আমি জানি না ওই 10-12 টাকা না 20 টাকা, সেটাও ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এটাও মানে আমেরিকার মতো মানে আকাশ ছুঁয়ে নাই, এটাও ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তো এই ক্রয় ক্ষমতার মধ্যে থাকা একটা জিনিস আপনারা বাজারে রাখছেন, একটা রিক্রিয়েশনাল ড্রাগ। এটা ডেফিনেটলি সিগারেট ইজ আ রিক্রিয়েশনাল ড্রাগ। আপনারা একটা নার্ভ এক্সাইটেরি রিক্রিয়েশনাল ড্রাগ বাজারে রাখছেন, গরিবের অ্যামফেটামিন, এবং সেটার দাম করে রাখছেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, এবং সেইটা মানুষ কিনতেছে। সেখানে আবার আপনারা জেন্ডার ডিসক্রিমিনেশন করতেছেন, এবং সেই জেন্ডার ডিসক্রিমিনেশনটা এই 17-16 সালে এটা নিয়ে খুব একটা কর উঠছিল। এরকম মেয়েরা সিগারেট খাইতো, মানুষ হ্যারাস করতো, মানুষজন চিল্লাইতো, নারীবাদীরা। সেটা অনেকখানি কমে আসছিল সময়ের সাথে। সো ইটস স্টেবিলাইজড। এখন আপনারা যেহেতু আনস্টেবিলিটি প্রিয় জাতি, আপনারা যেটা করলেন জিনিসগুলো অনেকখানি স্টেবিলাইজ হয়ে গেছে, আপনারা সেটাকে ফুললি আনস্টেবল করলেন, করে আবার স্টার্ট ওভার করলেন। আসেন এখন আমরা গুহাযুগ থেকে শুরু করি, পাথরে পাথর ঘষায় ইসে করি, আগুন ধরাই, তারপরে হচ্ছে ইসেক করি, ওই হান্টার গ্যাদারের মতো জঙ্গলে যে প্রাণী ধরে তারপরে কাইটা খায়। আপনারা আবার গুহাযুগ থেকে শুরু করলেন। জিনিসগুলো অনেকখানি কিন্তু স্টেবিলাইজ হয়েছিল, কিন্তু আপনাদের ভালো লাগে না, কারণ আমরা ড্রামাতে এবং আনস্টেবিলিটি কেবল থ্রাইভ করি।
এখন আমি দেখতেছি যে মানুষ অনেক ছবি টবি দিতেছে, গুড লাক। আমি জানি না কতটুকু এটা কাজ করবে। গুড থিং যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলছে এটা একটা বাইরে খাওয়াটা একটা অফেন্স, তুই ঘরে খা। তাও ঠিক আছে, মানে এতখানিও র্যাডিক্যালি যায় না যে খাইতেই পারবে না। তাও সিরিয়াসলি আমাদের ক্ষমতাসীনদের মধ্যে এমন একজন মানুষ আছে যে পুরোপুরি জিনিসটাকে ভিলিফাই করে নাই, মোটামুটি একটা মানে পাছা বাছানো টাইপের একটা উত্তর দিছে। বাট আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ কামিং ইন দ্য ফিউচার। আমাদের এখানে মৌলবাদের উত্থান হয়ে গেছে। নাও এটা হচ্ছে আমাদের এখানে একটা টাইম বম সেট করা হয়ে গেছে, টাইমার লাগানো হয়ে গেছে। এই বমটা কখন এক্সপ্লোড করে সেটা দেখার পালা। আমি আশা করব যে আপনারা জিনিসগুলোকে হয়তো নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যেটা আমার মনে হয় না। এখনো রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে। রোম একদিনে তৈরি হয় নাই, এবং একদিনে যে জিনিস তৈরি হয় নাই সেই জিনিস একদিনে ভাঙা যায় না। আমরা বাংলাদেশিরা অনেকখানি প্রোগ্রেস করছিলাম, সেটার রেস্টটা কিছুদিন থাকবে, সেটা একদিনে ভাঙবে না। তো আই হোপ এই রেস্টটার জন্য হলো, এই রেস্টটা, এই জড়তাটা, ইনার্শিয়াটা, এই গতি জড়তাটা কখনো যেন স্থিতিতে না পরিণত হয়। পিপল উইল কিপ রেইজিং দেয়ার ভয়েস। আশা করি বাংলাদেশ যাতে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত না হয়, শুধু আশাই করতে পারি। আমি জানি না এখানে যে রিলিজিয়াস ডেমোগ্রাফিক, সেখানে আসলে এটা কতটুকু ফিজিবল আমি জানি না, বাট আমি আশা করতে পারি। আসার জায়গা, ছোট্ট একটা আসার জায়গা, এটাই সময়। এটা 2025, মানুষজন অনেক সচেতন, পুরো ওয়ার্ল্ড ইজ ইন্টারকানেক্টেড। সময়টা যদি আমাদেরকে বাঁচায় তাহলে সময়ই বাঁচাবে, আর কোনো কিছু বাঁচাইতে পারবে না। সময় এবং ইন্টারকানেক্টেডনেস, ইন্টারনেটের জন্য আমরা একটা বৈশ্বিক কালচারাল হারমোনি, বা এটা একটা গ্লোবালাইজিং এফেক্ট, সেটার মধ্যে আসি। সো কোন একটা জিনিস না, মানে এটা একটা বাফার মিডিয়াম হিসেবে কাজ করে। আমাদের এই যে বৈশ্বিক কালচারের সাথে যে হাইপার কানেক্টিভিটি, এটা একটা বাফারের মতো কাজ করে। সো যখনই পোলারাইজিং কিছু হইতে চায় বা এক্সট্রিম কিছু হইতে চায়, বাফার সেটাকে কিছুটা স্লো ডাউন করে দেয়, বা সেটাকে কিছুটা করে দেয়, স্টেবিলাইজ করে দেয়। সো আই হোপ এই সময়ের বাফারটুকু আমাদের ফেভারে থাকুক, কখনো যেন সেই অর্থে উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে না হোক। অনেক কথা বললাম। আমার সাথে আজকে যারা যারা ছিল: তৌফিক মৃধা, ইরশাদ জাহান, ঘোষ পল্লব, স্বাধীন খান, হাসান মাহমুদ, বালাক রাসেল, হায়াত রবিন, দীপান্বিতা দোলা, মেহবাজ সাঞ্জু, সুব্রত সবুজ, তানজিন তানজু, মিথুন দেব, ইসলামুল হাফিজ নির্জন, পঙ্কজ কুমার পান্ডে, মিথু মিত্র এবং আরো অনেকে, আনিম আহমেদ, নেহাল হাসান, সরি ফর মিসস্পেলিং ইয়োর নেম, মিসপ্রোনাউন্সিং ইয়োর নেম, দেবনাথ সুবল এবং একটা উইয়ার্ড নিষ্কৃতি রঞ্জন। আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ আমার এই জ্ঞান শোনার জন্য। আশা করি কিছু একটা ছিল আপনাদের জন্য এখানে, অথবা কিছু ছিল না, হোয়াট এভার ইট ওয়াজ। আই হোপ আই ওয়াজ ইউজফুল, মেবি নট, বাট আমার নিজের কথা বলে ভালো লাগছে। আমি খুবই ওভারওয়েলম কাজ নিয়ে, কিন্তু এখন মনে হলো যে আমি কিছুটা আনওয়াইন্ড করতে পারছি। এখন আমি চলে যাব। এটা থাকবে, যারা শুরুর দিকটা দেখেন নাই তাদের যদি ইচ্ছা হয় তারা শুরু থেকে দেখতে পারেন। বাই বাই। ও আরেকটা কথা, আজকে বাইরে -3 ডিগ্রি হচ্ছে আমাদের এই মিনেসোটার হিসাবে কোয়াইট গরম। সো আজকে খুব সম্ভবত আমি সাইক্লিং করতে যাব। এবং সাইক্লিং এর একটা বিষয়, আমি সাইক্লিংটা করতাম হচ্ছে, আমার মেরুদণ্ডের সমস্যা ছিল। মেরুদণ্ডের সমস্যা থাকার কারণে যেটা করলাম যে আমি একটা ইলেকট্রিক বাইক কিনলাম। আমার ইচ্ছে ছিল একটা মোটরসাইকেল কেনার, এবং সেটা কেনার সামর্থ্য নাই দেখে একটা ইলেকট্রিক বাইক কিনছি। আমি এটা প্যাডেলও করি না, সারাক্ষণ ওই থ্রটল চাপ দিয়ে চালাতে থাকি, এটা বাইকের মতোই চালাই। এবং ইলেকট্রিক বাইক কেনার পর আমি দেখলাম যে
আমাকে 2-1 প্রফেসর একটু মানে অন্যরকম চোখে দেখতেছে আমার ডিপার্টমেন্ট, আমি একমাত্র বাইকার ওইখানে, অন্যরকম চোখে দেখতেছে। আমি বলছি এটা আমেরিকা, মানে ওয়াই দিস ইজ সাচ এ বিগ ডিল। তো পরে আমার যে সুপারভাইজার সে বলছে বাইক তো একটা সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স। আই ডিডন্ট নো দ্যাট, আমি জানতাম না যে বাইক হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের সিম্বল। তো যখন জানছি তখন খুব ভালো লাগছে। আমার মনে হয় যারা ইন্ডিপেন্ডেন্সের সিম্বল খুঁজেন তারা এই ধরনের কোন একটা সিম্বল খুঁজেন, সিগারেটে না যে একটা বাইক চালান, একটা গিটার বাজান, ইটস ওয়ে কুলার বাট ভেরি হেলথি। তো এই কথাটা এই কারণেই বলছি যে আপনাদের কুল হওয়ার জন্য সিগারেট খাওয়া লাগবে না। আমি সিগারেটের প্রমোশন চালাইতেছি না এখানে। আপনারা বাইক চালান, আপনারা গিটার বাজান, আপনারা মেবি সেন্স অফ হিউমার একটু বাড়ান, ইটস কুলার, বাট সিগারেট খান না, সিগারেটটা খান না প্লিজ। বাই বাই।